ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ করাবো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আরআরবি গ্রুপ ডির 2018 সালের। এটা হচ্ছে ক্লাস নম্বর 22। এর আগে আরও 21টা ক্লাস করিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করি ভিডিওটি। তাহলে দেখো, প্রথম কোশ্চেন যে একটি উত্তল দর্পণের সামনে অসীম আর দর্পণের মেরুর মাঝখানে একটি বিন্দুতে একটি বস্তু রাখা আছে, গঠিত প্রতিবিম্বটি কেমন হবে? অসদ বর্ধিত, না অসদ ক্ষুদ্র, না সদ বর্ধিত, না সদ ক্ষুদ্র? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু অসদ ও ক্ষুদ্র, এটাই সঠিক অ্যান্সার। দেখো, প্রতিবিম্বটি হবে হচ্ছে আকৃতি ক্ষুদ্রতর, ছোট, প্রকৃতি সোজা উল্টো নয়, ধরন হচ্ছে কাল্পনিক হবে, অবস্থান হচ্ছে দর্পণের পিছনে বা মেরুর কাছাকাছি হবে, অর্থাৎ গঠিত প্রতিবিম্বটি হবে সোজা, কাল্পনিক ক্ষুদ্রতর এবং সেটি দর্পণের পেছনে অবস্থান করবে, এটাই সঠিক অ্যান্সার। পরবর্তীতে দেখো, পৃথিবীতে কোন ধাতুটি বেশি পরিমাণে বিদ্যমান? অ্যালুমিনিয়াম, তামা, লোহা, না সোনা? তাহলে উত্তর আসবে অ্যালুমিনিয়াম। দেখো, ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়াম প্রায় 8.23% পরিমাণে রয়েছে, যা একে সবচেয়ে প্রচুর পরিমাণে পাওয়া ধাতু করে তোলে। তবে এটি সাধারণত যৌগ আকারে, যেমন বক্সাইড আকারে কিন্তু পাওয়া যায়, খাঁটি অবস্থায় কিন্তু পাওয়া যায় খুব কম। কিন্তু পৃথিবীর অভ্যন্তরের যদি কথা বলে তাহলে হচ্ছে লোহা সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান, বিশেষ করে পৃথিবীর কেন্দ্র বা কোরে। তাহলে দেখো, ভারত সরকার মুদ্রা রহিতকরণের ঘোষণা করে কবে? এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, এটা স্ট্যাটিস্টিক হিসাবে আসতে পারে। এটা হচ্ছে 4ই নভেম্বর 2016, না 8ই নভেম্বর 2016, না 31শে ডিসেম্বর 2016, না 25শে এপ্রিল 2016? তাহলে উত্তর হয়ে যাবে সঠিক অ্যান্সার 8ই নভেম্বর 2016, অপশন নম্বর 2, এটাই সঠিক অ্যান্সার। তাহলে দেখো, ভারত সরকার 8ই নভেম্বর 2016 তারিখে মুদ্রা রহিতকরণের ডিমনিটাইজেশন ঘোষণা করে। 500 থেকে 1000 টাকা মূল্যায়নের পুরনো নোটগুলি চলতি মুদ্রা হিসাবে ঘোষণা করা হয়। তাহলে কত টাকা? 500 থেকে 1000 টাকা। এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল কালো টাকা নিয়ন্ত্রণ করা, নকল নোট বন্ধ করা, সন্ত্রাসী অর্থায়ন বন্ধ করা আর নগদবিহীন অর্থনীতির দিকে অগ্রসর হওয়া। এইগুলো ছিল কিন্তু উদ্দেশ্য। তারপরে দেখো, ভারতবর্ষে কোন দিন জাতীয় ক্রীড়া হিসাবে পালিত হয়? এই কোশ্চেনটা বহুবার এসেছে, দারুণ কোশ্চেন। 26শে মার্চ, 24শে জুলাই, না 28শে জুন, না 29শে আগস্ট? তাহলে 29শে আগস্ট কিন্তু জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। দেখো, ভারত প্রতি বছর 29শে আগস্ট তারিখে জাতীয় ক্রীড়া দিবস মানে ন্যাশনাল স্পোর্ট ডে পালন করা হয়। এই দিনটি হকির কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপিত হয়, যিনি 1905 সালে 29শে আগস্ট জন্মগ্রহণ করে। অর্থাৎ জন্মগ্রহণ দিনটাই কিন্তু পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস হিসাবে। মেজর ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়। তাহলে হকির জাদুকর কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে। তিনি 1928, 1932 এবং 1936 সালের অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জয় করেন। তিনি ক্যারিয়ারে কি 570টির বেশি গোল করেন। 2012 সাল থেকে ভারত সরকার তার জন্মদিনকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করেন। এই দিনে দেশের ক্রীড়াবিদদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন ক্রীড়া পুরস্কার কিন্তু প্রদান করা হয়, যেমন হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। পূর্বে কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ছিল। তাহলে দেখো, কোশ্চেন আসতে পারে যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বর্তমান নাম কি? সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তারপরে হচ্ছে অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার। এই পুরস্কারগুলো কিন্তু 29শে আগস্ট দেওয়া হয়। কোথায় থেকে দেওয়া হয়? রাষ্ট্রপতি ভবন থেকে কিন্তু দেওয়া হয়। তারপরে দেখো, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির অধ্যয়ন করার জন্য কোন চীনা বিদ্বান বিজয়ওয়াড়াতে বসবাস করেছিলেন? জুয়ান জং বা হিউয়েনসাং, না হচ্ছে জুরানমং, না হচ্ছে চুইমিং বং, না হচ্ছে সুংজুং সুং? সেটা হচ্ছে জুরাং জং বা হিউয়েনসাং, এটাই সঠিক আনসার। হিউয়েনসাং ছিলেন সপ্তম শতকের একজন বিখ্যাত চীনা ভিক্ষু, অনুবাদক ও বৌদ্ধ পণ্ডিত। গৌতম বুদ্ধের শিক্ষার মূল উৎস বোঝার উদ্দেশ্যে ভারত তিনি ভ্রমণ করেন কত সালে? 630 খ্রিস্টাব্দ থেকে। নালন্দা মহাবিহারে তিনি দীর্ঘদিন কিন্তু অধ্যয়ন করেছিলেন। তিনি নালন্দা মহাবিহারে তিনি দীর্ঘদিন অধ্যয়ন করেছিলেন, মানে সেখানে তিনি ছিলেন। এমনকি বিজয়ওয়াড়া সহ দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে এবং প্রচুর প্রাচীন গ্রন্থ কিন্তু সংগ্রহ করেন। পরে তিনি চীনে ফিরে গিয়ে তার বহু ধর্মগ্রন্থ অনুবাদ করেন। বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য তাং সিইউজি বা হচ্ছে সিইউকি, এটাও বলতে পারো। তারপর দ্য গ্রেট ট্যাং রেকর্ডস অন দ্য ওয়েস্টার্ন রিজিয়ন রচনা করেন। এটা কিন্তু দারুণ একটা কোশ্চেন, মানে সিইউজি বা সিইউকি, দ্য তাং সিইউজি, কারণ এই যে ইংরেজি অনুবাদ তো, মানে সেখান থেকে বাংলা করতে গেলে এইরকম অনুবাদ চলে আসে। তারপরে দেখো, লিটমাস দ্রবণ থেকে কি নির্যাসিত হয়? লাইকেন, পিটোনিয়া,
মিনোরিয়া না হচ্ছে জ্যারেনিয়াম, তাহলে হচ্ছে লাইকেন। লাইকেন কিন্তু নির্দেশিত হয় কোথা থেকে? লিটমাস থেকে। তাহলে দেখো লাইকেন, লাইকেন হচ্ছে নির্দেশিত রঞ্জক কোথা থেকে? লিটমাস দ্রবণ থেকে। একটি অম্ল ও ক্ষার শনাক্তকরণের রং পরিবর্তন করে, তার অম্লীয় অবস্থায় মানে অ্যাসিডে লিটমাস মানে লাল রং ধারণ করে, লিটমাস লাল রং ধারণ করে অ্যাসিড অবস্থায়, আর ক্ষারীয় অবস্থায় নীল রং ধারণ করে। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যায় যে কোনটা অম্লীয় আর কোনটা ক্ষারীয় এই লিটমাসকে ব্যবহার করে। তারপরে দেখো কোনটির বৈদ্যুতিক রোধ সবচেয়ে বেশি? এই চারটের মধ্যে হীরক, সোনা, রূপা না অ্যালুমিনিয়াম? তাহলে হচ্ছে রূপা। রূপার কিন্তু রোধ সব থেকে বেশি। তারপরে দেখো আধুনিক পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে কতগুলি মৌল উপস্থিত থাকে? 32টা, 8টা, 35টা না 33টা? তাহলে 32টা। তাহলে আধুনিক ষষ্ঠ পর্যায়ে কতগুলি মৌল উপস্থিত আছে? 32টা, 32। তারপর একটি কঠিন পদার্থ গলে যাওয়ার সময় তার তাপমাত্রা কি হয়? ঠিক আছে, পাল্টায় না, কমে, বাড়েও কমে। তাহলে কঠিন পদার্থ গলে যাওয়ার সময় তার তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, মানে পাল্টায় না। এটাই সঠিক অ্যান্সার, অপশন 1। একটা দারুণ কোশ্চেন, যে ভারতের প্রথম পূর্ণাঙ্গ ছায়াছবি কি? রাজা হরিশ্চন্দ্র জনসাধারণের সমক্ষে কবে পরিবেশিত হয়? 1913, 1914, 1920 না 1925? তাহলে 1913 সালে কিন্তু এটি জনসাধারণের সমক্ষে কিন্তু পরিবেশিত হয়। ভারতের প্রথম পূর্ণাঙ্গ ছায়াছবি যে রাজা হরিশ্চন্দ্র জনসাধারণের জন্য প্রথম প্রদর্শিত হয়েছিল 3 মে 1913 হচ্ছে মুম্বাই। এটি একটি নিঃশব্দ মানে সাইলেন্ট চলচ্চিত্র। এটি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন দাদা সাহেব ফালকে। অনেকবার পরীক্ষা এসেছে যে রাজা হরিশ্চন্দ্র ছায়াছবিটি কে পরিচালনা করেছেন, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে, যিনি ভারতীয় চলচ্চিত্রের জনক নামে পরিচিত। ছবিটি হিন্দু পুরাণের সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের কাহিনীর উপর ভিত্তি করে কিন্তু নির্মিত হয়েছিল। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখবে। দেখো প্রথম সাইলেন্ট চলচ্চিত্রের নাম হচ্ছে কিন্তু মানে ভারতবর্ষের রাজা হরিশ্চন্দ্র। এটি প্রথম কোথায় দেখানো হয়েছিল? মুম্বাই। কত তারিখে? 3 মে 1913। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে। তারপরে দেখো বেশিরভাগ সরীসৃপে থাকে কি? 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড না 1 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড না 2টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড? সরীসৃপে থাকে 3 প্রকোষ্ঠযুক্ত কিন্তু হৃৎপিণ্ড, 3। তারপরে দেখো ড্যাশ এবং সেই কাল খণ্ড, যার জন্য আমাদের কাছে কিছু লিখিত দলিল আছে। এর মধ্যে সময়কালটিকে প্রোটো হিস্ট্রি মানে আদিম ইতিহাস বলা হয়। প্রাক ইতিহাস, আধুনিক ইতিহাস, পরবর্তী ইতিহাস না মধ্যযুগের ইতিহাস? তাহলে হচ্ছে প্রাক ইতিহাস। প্রাক ইতিহাস কিন্তু বলা হয়, যেটা হচ্ছে প্রোটো হিস্ট্রি মানে আদিম ইতিহাস নামে পরিচিত। তারপরে একটি সংকুচিত স্প্রিং এ কোন শক্তি ধারণ করে? গতিশক্তি, স্থিতিশক্তি, বৈদ্যুতিক শক্তি না রাসায়নিক শক্তি? তাহলে হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি কিন্তু ধারণ করে স্প্রিংয়ে। তারপরে থেকে একটি স্বতন্ত্র স্নায়ু কোষ কত লম্বা হতে পারে? 100 সেমি, 20 সেমি, 50 সেমি না 40 সেমি? তাহলে উত্তর আসবে অপশন 1 সঠিক, 100 সেমি। কত লম্বা হতে পারে? 100 সেমি, মানে হচ্ছে 1 মিটার। এটাই সঠিক অ্যান্সার। তারপরে দেখো কোনটি একটি যোগ গলা? হাড়, ত্বক, ভেসেলস, কুলার? তাহলে হচ্ছে হাড়, অপশন 1। হাড় হচ্ছে যোগ গলা। তাছাড়া আর একটা যোগ গলা হচ্ছে রক্ত। মানুষের রক্ত হচ্ছে, আমাদের রক্ত হচ্ছে কিন্তু যোগ গলার উদাহরণ। ঠিক আছে, তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাও, আর ভিডিওটিকে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।